বাংলাদেশের হিন্দু আর ভারতের মুসলমান এদের দুইজনের ক্যাটাগরি হয়েছে এক। এরা দুই জায়গায় সংখ্যালঘু আর দুই জায়গায় এরা নির্যাতিত। এই যে দেশ ছেড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি বাংলাদেশের হিন্দুদের, এই টেন্ডেন্সি আসছে কোথা থেকে? আপনি যদি একজন মুসলমান হন তাহলে আপনার মক্কা, মদিনা, সৌদি আরবের প্রতি সব কর্নার আছে না? বাংলাদেশের রাজনীতিতে সংখ্যালঘু হিন্দুদের শক্ত অবস্থান কখনোই দেওয়া হয় নাই। তারা চাইছে সবসময় হিন্দুদের একটা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে। নেতা কোন পর্যন্ত জনগণের কথা শুনে জানেন? যখন একজন বিরোধী দলের আন্দোলনকারী হিসেবে রাস্তায় থাকে তখন জনগণের কথাও শুনে, কিন্তু যখন সে আন্দোলনে সাকসেসফুল হয়ে ওই গদিতে যায় তখন সে যাদের সহায়তায় ওই জায়গাটায় গেছে সবার আগে তাদের সাথে কানেকশন কাট করে। 1974 সালে বাংলাদেশের মোট জনসংখ্যার 13.5% ছিল হিন্দু, 2001 সালে 9.2%, 2011 সালে 8.5% এবং 2022 সালের গণনায় 8% হিন্দু বাংলাদেশে আছে। বর্তমানে হয়তো 7.95%। কথার অর্থ হচ্ছে বাংলাদেশ থেকে হিন্দুদের সংখ্যা দিন দিন কমতেছে। আজকের এই ভিডিওতে এই হিন্দুদের সংখ্যা দিন দিন কমার পেছনে কি কি কারণ থাকতে পারে সেরকম কয়েকটা কারণ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বাংলাদেশে হিন্দুরা নির্যাতনের শিকার, বিশেষ করে যখন সরকার পতন ঘটছে, সরকার পরিবর্তন হয়েছে, তখন এই জিনিসটা বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরের অনেক দেশে হেডলাইন হয়ে আছে। অনেক দেশ এটাকে আবার বাড়াইয়া সারাইয়া অনেক মশলা মিশিয়ে লেখছে। এখন মশলা মিশিয়ে লেখুক আর কোনো দেশ খবর প্রকাশ না করুক, হিন্দুরা নির্যাতনের শিকার হয়েছে এটাই সত্যি। আমি কিভাবে বলতেছি যে শিকার হয়েছে এটাই সত্যি? আপনি বলবেন হয়তো ভিডিও দেখছি, ছবি দেখছি বা নিজে অভিজ্ঞতা শিকার হয়েছি। এগুলো ছাড়াও আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে ইতিহাস। ইতিহাস ঘাটলে দেখবেন সংখ্যালঘুরা সবসময়ই নির্যাতিত। আর বিশেষ করে যেসব দেশ একসময় ব্রিটিশের শাসনামলে ছিল এবং সেখানে তাদের হাত থেকে বেরিয়ে একটা স্বাধীন দেশ গঠন করছে এবং সেই স্বাধীন দেশটাকে একটা উন্নত দেশ বানানোর যে প্রসেস, সেই প্রসেসের পেছনে লেগে গেছে, উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে, সেই সব দেশে সংখ্যালঘু নির্যাতন একটা কমন ইস্যু। তাই বাংলাদেশের হিন্দুরা যেমন মুসলমানদের দ্বারা নির্যাতিত হইতেছে এখানে, ঠিক আবার পার্শ্ববর্তী দেশ ভারতে সেখানকার মুসলমানরা হিন্দুদের দ্বারা নির্যাতিত হইতেছে সেখানে। অর্থাৎ বাংলাদেশের হিন্দু আর ভারতের মুসলমান এদের দুইজনের ক্যাটাগরি হয়েছে এক। এরা দুই জায়গায় সংখ্যালঘু আর দুই জায়গায় এরা নির্যাতিত। যেসব বাংলাদেশি হিন্দুরা ভারতের হিন্দুদের ভাই মনে করেন আর যেসব মুসলমানরা ভারতের মুসলমানদের ভাই মনে করেন, আপনাদের পারসেপশন পুরো ভুল। এখানকার একজন হিন্দু যে নির্যাতিত, সে যাকে আপন মনে করতেছে, সে এইখানকার মুসলমানের রোল প্লে করতেছে। আর এই দেশের একজন অত্যাচারী মুসলমান যে ওই দেশের মুসলমানদের ভাই মনে করতেছে, বেসিক্যালি তাদের ক্যাটাগরি এক না। এই দেশের যেসব সংখ্যাগরিষ্ঠরা হিন্দুদের উপর অত্যাচার করে আর ওই দেশে যেসব সংখ্যাগরিষ্ঠরা মুসলিমদের উপর অত্যাচার করে, এরা দুই পক্ষ একে অপরের শত্রু মনে করলেও আসলে এদের মধ্যে সবচেয়ে কানেকশন বেশি, কারণ দুই পক্ষই হচ্ছে অত্যাচারকারী। তো এই যে ভুল একটা পারসেপশন, এখান থেকে বেরিয়ে আসা উচিত। আর এই ভুল পারসেপশনের কারণেই বাংলাদেশের হিন্দুদের অনেক মানুষ বাংলাদেশ ছেড়ে ভারতে পাড়ি জমানোর চেষ্টা করে। আর এটাই হচ্ছে এক নাম্বার কারণ। এখন এক নাম্বার কারণটা বলার আগেই তার পেছনে অনেক কিছু বলে ফেলছি। যাই হোক, এই যে দেশ ছেড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি বাংলাদেশের হিন্দুদের, এই টেন্ডেন্সি আসছে কোথা থেকে? বাংলাদেশের হিন্দুরা নির্যাতনের শিকার হইলেই দেশ ছেড়ে যাওয়ার কথা চিন্তা করে। অর্থাৎ হোক বা না হোক, তাদের যে টেন্ডেন্সি যে ভারতে যাব, ভারতীয় মুসলমানদের মধ্যে কিন্তু সেই জিনিসটা নাই যে বাংলাদেশে চলে যাব নির্যাতন হইলে। তারা কিন্তু একবার চিন্তা করে না। এখন এই জিনিসটা আসছে কোথা থেকে? দুটো জায়গা থেকে আসছে। একটা হচ্ছে যেটার কথা কেউ আলোচনা করে না, কেউ বলেও না, কেউ লেখেও না। 1947 সালে যখন ভারতবর্ষ ভাগ হয়, ব্রিটিশদের থেকে স্বাধীন হয়ে ভারতবর্ষ আলাদা হলো, শুধুমাত্র ধর্মের ভিত্তিতে দুটো দেশ হলো ভারতবর্ষ ভেঙে, একটা ভারত, একটা পাকিস্তান। তখন পাকিস্তানের হিন্দুরা ভারতে আসলো, ভারতের মুসলিমরা পাকিস্তানে চলে গেল। শুধুমাত্র ধর্মের ভিত্তিতে একটা দেশ তখন গঠিত হলো। এই যে একটা হিন্দুদের ভারতে যাওয়ার, যে হিন্দুরা হিন্দু হলেই ভারতে যাবে, সে ভারত হচ্ছে হিন্দুদের দেশ, এইটা 1947 সালেই হিন্দুদের ব্রেনে, হিন্দুদের মাথায়, হিন্দুদের জিনে, হিন্দুদের রক্তে ঢুকে গেছে যে হিন্দু হও তো ভারতে যাও। আর মুসলমানদের মাথায় এটা ঢুকে গেছে। তখন তারা দেখছে যে হিন্দুরা সব ভারতে চলে যাচ্ছে, তারাও দেখছে এখন মুসলমানদের জিনের মধ্যে ওই জিনিসটাই আছে যে হিন্দুরা হইলে তো সে ভারতে যাবে, হিন্দু তো ভারতীয়। 1947 সালের পরে এই জিনিসটা আবার রিপিট হয়েছে 1965 সালে একবার, 1971 সালে একবার। 1971 সালে বড় আকারে হয়েছে মুক্তিযুদ্ধের সময়। বাংলাদেশ থেকে বেশিরভাগ হিন্দুরা পালানোর জন্য হোক আর আশ্রয় নেওয়ার জন্য হোক ভারতে পাড়ি জমাইছে। আচ্ছা, বেশিরভাগ হিন্দুরা কেন গেছে, মুসলমানরা কেন যায় নাই? বাংলাদেশি মুসলমানরা কি মরতো না? তাদের কি মারতো না পাকিস্তানি বাহিনী? এর পেছনেও অনেক কারণ আছে, যেগুলো হচ্ছে, একটা কারণ বলি, উদাহরণ দেই।
আপনি একজন হিন্দু 2024 সালে এসেও দেখবেন আপনার পাড়ার যে মুসলমান দোকানদার আছে তার সাথে যদি 5 দিন কথা বলেন যায়, বা আপনার যে কলিগ আছে, আপনার পরিচিত যে লোক আছে যার সাথে সম্পর্ক একটু ভালো, খোলাখালি কথা বলা যায়, সে দেখবেন আপনাকে বলবে যে ভাই ভারতে কে কে আছে, আপনার মা বাপ কি ভারতে, বা আপনার ভারতে যাওয়ার প্ল্যান কি, ভারতে কি আপনাদের বাড়ি গাড়ি আছে। অর্থাৎ তাদের ধারণাই হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা হিন্দুর ভারতে আত্মীয় স্বজন আছে, সেখানে জায়গা জমি আছে, সেখানে জায়গা জমি করে রাখছে, সেখানে বাড়ি আছে, যেখান থেকে যে কোনো সময় চলে যাবে। এই কথাগুলো বললে খুব খারাপ তো শোনা যায় না তখন, হ্যাঁ, আপনি তো তার উপর রাগ তো করতে পারতেছেন না, কারণ খারাপ তো লাগতেছে না, বা খারাপ অন্য কেউ বলবে যে হ্যাঁ বলছি কি হয়েছে, কিন্তু এই জিনিসটা আপনার মেন্টালি এফেক্ট করে, আপনার ব্রেনের মধ্যে থেকে যায় এই জিনিসটা। এরপরে যখন 2024 সালে কথাটা শুনছেন, 2040 সালে গিয়ে যখন এমন একটা পরিস্থিতি আসবে যখন আবার এই হিন্দু মুসলিম ভাগ হোক, তখন আপনি হয়তো যেতে চাইবেন না আপনার নিজের দেশ ছেড়ে, কিন্তু আপনার এই 2024 সালের একজন মানুষের, একজন মুসলমানের একটা কথা আপনাকে দেশ ছেড়ে যাওয়ার জন্য পুশ করবে, পুশ বাটন হিসেবে কাজ করবে। বললাম যে দুটো পয়েন্ট আছে। আরেকটা পয়েন্ট হচ্ছে যে হিন্দুদের ভারতের প্রতি একটা সফট কর্নার আছে, দুর্বল পয়েন্ট আছে, সেটা একজন হিন্দু হিসেবে থাকবেই। আপনি মুসলমান হন এটা অস্বীকার করতে পারবেন না, আর হিন্দুরাও অস্বীকার করতে পারবে না। সফট কর্নারটা কিভাবে থাকবে আপনাকে বুঝতে হবে। আপনি যদি একজন মুসলমান হন তাহলে আপনার মক্কা মদিনা সৌদি আরবের প্রতি সফট কর্নার আছে না, ঠিক ওরকম একজন হিন্দুরও আছে। একটা বাচ্চা যখন ছোটবেলা থেকে বড় হয়, তাকে যখন ধর্মীয় গ্রন্থগুলো পড়ানো হয়, ধর্মীয় শিক্ষা যখন তাকে দেওয়া হয়, তখন সেই শিক্ষার মধ্যে বারবার সৌদি আরব মক্কা মদিনার নাম আসে কিনা? আসে। তো মক্কা মদিনার প্রতি তার একটা শ্রদ্ধা জাগে, একটা ভালোবাসা জাগে, একটা অন্যরকম অনুভূতি জাগে। সেই অনুভূতিটা সে কি কখনো মুছে ফেলতে পারে যতদিন সে ইসলাম ধর্মে থাকে? পারে না। ঠিক তেমনি একজন হিন্দু যখন হিন্দুদের ধর্মগ্রন্থগুলো পড়বে, সেই ধর্মগ্রন্থগুলো লেখা হয়েছে ভারতবর্ষের লোকের, সেই ধর্মগ্রন্থগুলো যে জায়গা সেগুলো হচ্ছে ভারতবর্ষে, যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারগুলো হচ্ছে ভারতবর্ষে, যে দেবদেবী সেই দেবদেবীর জন্মস্থান হচ্ছে ভারতবর্ষে, রামায়ণ মহাভারতের যুদ্ধস্থান হচ্ছে ভারতবর্ষ। অবভিয়াসলি একজন হিন্দুর ভারতের প্রতি একটা দুর্বল পয়েন্ট এখান থেকেই জাগবে, যদি সে ধর্মীয় ধর্মগ্রন্থগুলো পড়ে এবং নিজেকে হিন্দু বলে দাবি করে। এই কারণটা কেউ অস্বীকার করতে পারবে না। এখন শুধুমাত্র এই কারণের ভিত্তিতে যদি কেউ ভারতে যাওয়ার চেষ্টা করে তাহলে সে গাধা। এটা হচ্ছে কি, বর্তমানে মানুষ এমনিতে বাইরে যতই হাট্টা কাট্টা স্ট্রং হোক, ইমোশনালি স্ট্রং না মানুষ। এই জন্য তারা ওই রামায়ণ মহাভারত কালের সময়টাকেই দেখে, বাংলাদেশের হিন্দুরা যে ভারতে গেলে ওইরকমই হবে, কিন্তু বর্তমান যে সময়টা এটাকে তারা দেখে না, ইচ্ছা করে দেখে না যে এখন ভারতবর্ষে কি ঘটতেছে। আমি হিন্দু, আমি রামায়ণ মহাভারত পড়ছি, আমি রামের জন্মস্থান জানি, আবার আমি এটাও জানি বর্তমানে সেই রামের জন্মস্থানে কি কি ঘটছে। এই জন্য আমি ক্রিটিসাইজও করি। রিসেন্ট গত পরশুদিন সেখানে উত্তরপ্রদেশে দুটো মেয়েকে, দলিত মেয়েকে জন্মাষ্টমীর অনুষ্ঠানে গিয়েছিল, সেখান থেকে ফেরার পথে মেরে গাছে ঝুলিয়ে দিয়েছে। এখন এটা নতুন না, এটা উত্তরপ্রদেশে দলিত মানুষের সাথে রেগুলার ঘটতেছে। কখনো পুলিশ স্টেশনে গেলে সেখানে মারতেছে, মানে হাজারো ভিডিও নিউজ আছে। ওটা আউট অফ টপিক, ওটা বাদ দিলাম, এইসব নিয়ে কথা বলতে খুব খারাপ লাগে। কিন্তু টপিক যেটা সেটা হচ্ছে এই যে ইমোশনালি অ্যাটাচড হয়ে কিছু কট্টর হিন্দু আছে যারা মনে করে যে ভারতে গেলেই তাদের শান্তি, এই জন্য তারা ভারতে যাওয়ার জন্য উগ্র হয়ে থাকে বা ভারতে যায়। এখন তারা ভারতে যাক, কোনো সমস্যা নাই, কিন্তু এই পয়েন্টটা আমি এই কারণে তুলছি যে মুসলমান যারা আছে তাদেরকেও এই জিনিসটা বলার জন্য যে এই জিনিসগুলো কেন বলেন আপনারা, যে আপনার বাড়ি তো ভারতে, আপনার দাদা বাবা তো ভারতে, সেখানে যাবেন, এখন না যান পরবর্তীতে যাবেন। এই জিনিসগুলো এক ধরনের, আমি অশিক্ষিতই বলবো ভাই, কারণ আমাকে যারা বলছে এ পর্যন্ত, ঠিক আছে, তারা কেউ শিক্ষিতও না, ঠিক আছে, তারা অশিক্ষিত, কেউ দোকানদার, কেউ এইসব কাজ করে, এরাই বলছে, শিক্ষিত কেউ বলে নাই। এটাই হচ্ছে শান্তি। এখন আমাকে বললে আমার অতটা গায়ে লাগে না, কারণ আমি ভুলে যেতে পারি, কিন্তু সবাই তো এটা ভুলতে পারে না। তো সেই জন্য চেষ্টা করবেন না বলার ভাই, কারণ সবার থাকে না, আমার ভারতে কিছু নেই। এরপরে দ্বিতীয় নাম্বার যে কারণ সেটা হচ্ছে একটা আইন আছে যেটা নিয়ে আমরা কথা খুব কম বলি, কেউই কথা বলে না। আইনটা একটা কন্ট্রোভার্সিয়াল আইন, যেটার নাম হচ্ছে ভেস্টেড প্রপার্টি অ্যাক্ট 1965। এই আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তিকে দেশের শত্রু বলে মনে হয় তাহলে সেই ব্যক্তির যত সম্পত্তি সেটা সরকার অধিগ্রহণ করার অধিকার পেয়ে যায় এই আইনের বলে। এই আইনটা 1965 সালে তৈরি করা হয়েছে। শুরু থেকে একটা কন্ট্রোভার্সিয়াল আইন 1971 সালের ছিল, মানে তার তখন নাম ছিল হচ্ছে এটাকে এনিমি প্রপার্টি অ্যাক্টস। 2013 সালে এটার নাম পরিবর্তন করে ভেস্টেড প্রপার্টি অ্যাক্ট নাম দেওয়া হয়েছে, যার বাংলা হচ্ছে অর্পিত সম্পত্তি আইন। এখন এই আইনটি নিয়ে যদি উইকিপিডিয়ায় ঘাটেন দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আবুল বরকতের লেখা একটা বইয়ের কিছু অংশ সেখানে তুলে দেওয়া আছে এই আইনটার কলামের ভেতরেই, এবং সেখানে লেখা আছে যে এই আইনের বদৌলতে কিভাবে হিন্দুদের
জমি জমা কবজা করা হয়েছে, লুটপাট করা হয়েছে। ডিটেলসে সেখানে দেওয়া আছে। প্রায় 6,640 স্কোয়ার কিলোমিটার হিন্দুদের জমি সেখানে কবজা করা হয়েছে বা লুটে নেওয়া হয়েছে। আরও কত ফ্যামিলি নেওয়া হয়েছে সবকিছু সেখানে ডিটেলসে দেওয়া আছে। এখন এই জমিগুলো নিচে কারা? অবভিয়াসলি পাওয়ারফুল যারা রাজনীতিতে যারা আছে তারাই নিছে। এখন সেই সংখ্যাটা একটু এখানে আমি বলে দিই, আপনি নিশ্চয়ই সেখানে কি দেখবেন যে আওয়ামী লীগ দখল করছে 44.2%, বিএনপি দখল করছে 31.7%, জাতীয় পার্টি দখল করছে 5.8%, জামাতে ইসলামী দখল করছে 4.8% এবং অন্যান্য যে পার্টি আছে তারা দখল করছে 13.5% জায়গা। এখন আমি আগেই বলছি এই আইনটা কন্ট্রোভার্সিয়াল আইন, সুতরাং এটা নিয়ে কথা বলা কোনো মানে হয় না। তবে আমি লিঙ্ক নিচে ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো, সেখানে গিয়ে অবশ্যই জিনিসটা পড়বেন। 3 নম্বর কারণ যেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে হিন্দুদের শক্ত অবস্থান না থাকা। এখন না থাকা জিনিসটা বলে প্রথমে যেটা আসে মাথায় সেটা হচ্ছে তাদেরকে অবস্থান দেয়া হয় নাই। বাংলাদেশের রাজনীতিতে সংখ্যালঘু হিন্দুদের শক্ত অবস্থান কখনোই দেওয়া হয় নাই, কোনো সরকারই সেটা দিতে চায় নাই। কেন চায় নাই? কারণ তারা চাইছে সবসময় হিন্দুদের একটা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে, যাতে একটা দল সাকসেসফুল হয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ বলতেই হয়তো 80% বা 70% হিন্দুদের ভোট আওয়ামী লীগের বাসকে যেত। এই জিনিসটা একটা এমন সার্টিফাইড হয়ে গেছে যে হিন্দু মানেই হচ্ছে আওয়ামী লীগ। এই যে ভোট ব্যাংক বানানো বা ভোট ব্যাংক হয়ে থাকা, এই কারণেই হিন্দুরা রাজনীতিতে কোনো শক্ত অবস্থান দখল করতে পারে নাই। এরা চাইছে চুপচাপ একটা সরকারের আমলে একটা দলের আন্ডারে চুপচাপ শান্তিতে বসবাস করতে, এরা ঝইঝামেলা যাইতে চায় না। কিন্তু এরা এই জিনিসটা ভুলে গেছে যে আমার নিজের আওয়াজ তোলার জন্য একজন নাগরিক হিসেবে আমরা কাকে চয়েস করি? একজন এমপিকে চয়েস করি, ভোট দিয়ে নির্বাচিত করি, তারপর সেই এমপি পার্লামেন্টে যায়, সেখানে মন্ত্রী গঠন হয়, সেই মন্ত্রী আমাদের মুখের কথা বা এমপি আমাদের মুখের কথা পার্লামেন্টে তোলে, তারপর না আমাদের দাবি দেওয়া পূরণ হয়। এখন হিন্দুরা এই জিনিসটা করেই না আগে, এই জন্য হিন্দুদের কোনো বড় নেতাই নাই, কার কাছে যাবে? এরপরে একে তো হচ্ছে আওয়ামী লীগ ছাড়া যদি বিএনপি, জামাত, জাতীয় পার্টি এরা যখন নির্যাতন করতো বা করে, তখন তো আওয়ামী লীগের কাছে বলতে পারে যে দেখো আমাদের নির্যাতন করতেছে, বা আওয়ামী লীগও তখন ঢোল পিটাতে পারে যে দেখো হিন্দুদের নির্যাতন করতেছে। কিন্তু যখন আওয়ামী লীগ নিজেরাই নির্যাতন করা শুরু করছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা হিন্দুদের উপরে, তখন তারা কোথায় যাবে? কোথাও যাওয়ার নেই। এই যে ওই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ, খ্রিস্টান ঐক্য পরিষদ, ওইখানে বলবেন আপনি, শুনেন, ওই জায়গা হোক আর যে কোনো সংগঠন হোক, একজন নেতা থাকে, একজন অনেকজন নেতা থাকে। এখন নেতা কোন পর্যন্ত আপনার জনগণের কথা শুনে জানেন? যখন একজন বিরোধী প্রোটেস্টার হিসেবে, বিরোধী দলের আন্দোলনকারী হিসেবে রাস্তায় থাকে, তখন রাস্তায় থাকাকালীন সে জনগণের কথাও শুনে আর জনগণও তার কথা শুনে। কিন্তু যখন সে আন্দোলনে সাকসেসফুল হয়ে তারপর ওই গদিতে যায়, একটা নির্দিষ্ট জায়গা পায়, একটা নির্দিষ্ট টাইটেল পায়, সহসভাপতি বা সাংগঠনিক সম্পাদক বা সভাপতি, তখন সে যাদের সহায়তায় ওই জায়গাটায় গেছে সবার আগে তাদের সাথে কানেকশন কাট করে, কারণ তার উপরে প্রেশার থাকে, উপরের সাথে কানেকশন থাকে। এই জন্য ওই যে সংগঠনে হিন্দুরা যাক, সেখানে ওই উপরে কানেকশন আছে, আর তারা সে নেতা হয়ে বসতে সে খুব পছন্দ করে। সে ওই সাধারণ মানুষের আওয়াজ তুলতে গিয়ে নিজের পথ খোয়াবে না, নিজের জীবন খোয়াবে না। তো এই কারণে যখন বাংলাদেশের সচ্ছল হিন্দু যারা ছেলে, আওয়ামী লীগের আমলে শিক্ষিত হিন্দু যারা ছিল, তারা যখন দেখছে যে আওয়ামী লীগ তারা নিজেরাই আমাদের উপর নির্যাতন করা শুরু করছে, একটা ঘর তুলতে গেলে চাঁদা চাইতে আসে, জমি কিনতে গেলে চাঁদা চাইতে আসে, তখন তারা বুঝছে যে এই দেশে থাকা কোনো মানে নাই। তখন তারা নিজেরাই এই দেশ ছেড়ে যাওয়া শুরু করছে, এবং যার পেছনে কারণ হচ্ছে রাজনীতিতে তাদের শক্ত অবস্থান না থাকার জন্য। এরপরে বাংলাদেশ থেকে হিন্দু জনসংখ্যা কমার পেছনে 4 নাম্বার যে কারণ, সেটা হচ্ছে হিন্দুদের জন্মহার কম। স্বাধীনতার পর থেকেই অন্যান্য যে সংখ্যালঘু ছিল, খ্রিস্টান হোক বা বৌদ্ধ হোক, তাদের 0.6% এবং 0.3% বা 4%, এদের সংখ্যাটা কন্টিনিউ আছে। মুসলমানদেরটা বাড়ছে, কিন্তু হিন্দুদেরটা কমছে। এখন হিন্দুদেরটা কেন কমছে তার পিছনে অনেকগুলো পয়েন্ট আছে, শিক্ষা, অর্থনীতি, স্বাধীনতা, অনেক কিছু আছে। তবে একটা জিনিস যেটা আমার মনে হয়, পার্সোনালি আমি ফিল করতে পারি, একজন ব্যক্তি এই মুহূর্তে যে নিজে স্বাধীন ফিল করতেছে না, হোক সে তার কর্মক্ষেত্রে, তার রাস্তাঘাটে, বা সে যে বাসা বাড়িটায় থাকে, বা তার এলাকায়, সে যদি শুধুমাত্র সে হিন্দু এই কারণে স্বাধীন ফিল না করে, কোনো এক জায়গায় একটা ভয়ে এসে ঢুকে যে আমি হিন্দু, আমার এই জিনিসটা, আমার সাথে এই জিনিসটা ঘটতে পারে, এরকম একটা মন মানসিকতা যে ব্যক্তির মনের মধ্যে ঢুকে আছে,
সেই ব্যক্তি কেন চাইবে তার সন্তান এই দেশে জন্মগ্রহণ করুক? এই একটা কারণেও বাংলাদেশের অনেক হিন্দুরা বাচ্চা নেয় না বা একটার বেশি বাচ্চা নিতে চায় না। 2020 সালে এসে একটা হিন্দু ফ্যামিলি দেখাতে পারবেন না যেখানে তাদের 3টে বাচ্চা, বড় জোর 2টো, 3টে তো কারো নাই। বাংলাদেশে এই মুহূর্তে হিন্দুদের জন্মহার হচ্ছে মাত্র 1%। ধারণা করা যায় তাহলে অবভিয়াসলি এই দেশে হিন্দুদের জনসংখ্যা কমতে কমতেই যাবে। এই 4টা কারণ ছাড়াও আরো অনেকগুলো কারণ আছে বাংলাদেশ থেকে হিন্দু কমে যাওয়ার পেছনে। ধর্মীয় সহিংসতা, সাম্প্রদায়িকতা, ধর্মান্তরকরণ। আচ্ছা, এই যে ধর্মান্তর, অনেক হিন্দুই আছে যারা ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়। এখন সেটা হতে পারে রাজনৈতিক চাপে, অর্থনৈতিক চাপে অথবা সামাজিক চাপে। আর বেশি হচ্ছে মফস্বল এলাকায়, সেখানে ধর্মান্তরের সংখ্যাটা অনেক বেশি। এখন আপনি যদি এই ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত এসেই থাকেন তাহলে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অথবা ভিডিওটিকে একটা লাইক দিন। তাতে হয় কি, একটা স্যাটিসফ্যাকশন মিলে, মানে অন্য কিছু তো মিলে না এই ভিডিও থেকে, তো লাইক আর সাবস্ক্রাইব পাইলে মনে হয় যেন কিছু একটা পাইছে। এখন এই ধরনের ভিডিও করতে গেলে স্ক্রিপ্টেড তো হয় না, আর স্ক্রিপ্টেড করতে গেলে সেখানে এত পয়েন্ট এসে যায় পরবর্তীতে মাথা খারাপ হয়ে যায়। তাই স্ক্রিপ্টেড ছাড়া যদি 5 মিনিটের ভিডিও বানাবো এই টেন্ডেন্সি নিয়ে বসি তাহলে দেখা যায় ভিডিও হয়ে যায় 25 মিনিটের। তো কি করব চিন্তা করতে পারতেছি না, সাজেশন দিন যে স্ক্রিপ্টেড বানাবো নাকি এভাবে গল্প আকারে বলবো। থ্যাংক ইউ, শেষ করছি এখানেই।